বলবো স্যার, আমি 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 যা জানি সব বলবো স্যার। স্যার আমি এইসব কাজ করেছি একজনের জন্য। সেটাই তো জানতে চাইছি, কার জন্য তুই আর কাজ করছিস বল। স্যার রজত শুভ্র রক্ষিত। মানে বড়বাবুর জন্য। এত সহজে ধরা পড়ার মানুষ গায়ত্রী নয়। তুমি দাদুর জন্য টুকাই বাবুর এত বড় ক্ষতি করতে যাচ্ছিলে কেন? কারণ বড়বাবু আমাকে কাজ থেকে বার করে দিয়েছিল। তখন আমার কাছে টাকা পয়সা একদম ছিল না। কি করে যে আমি দিন কাটিয়েছি সেটা একমাত্র আমিই জানি। তাই যা করেছি, যা যা করছি এখনো সবকিছু আমার রাগ থেকে করছি। উনি এবারেও বেঁচে গেল? আচ্ছা তুমি কি পাগল? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে বলে তার জন্য আমি কেয়ার করবো না? কি ভাবো বলো তো তুমি? আরে বাবা, আমি আমার বউয়ের কথা ভাববো না তো কি পাশের বাড়ির লোকের কথা ভাববো? আশ্চর্য, কোথায় যে থাকছে তোমার বুদ্ধিগুলো দিন দিন, আমি তো কিছু বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে না টুকাই, আর এত রাগ করতে হবে না। এতদিন পর তুই একটু ভালো ভালো কথা বলছিস, তা তুই বোকা বোকা বলবি? তুই জানিস কতদিন আমি তোর মুখে হাসিটা দেখিনি বলতো? আমারও তো কষ্ট। আর এরকম ভাবে রাগ করবে না তো আমারও ভালো লাগে না সবসময়। আমি এরকম ভাবেই কথা বলবো, মানে তুমি যদি এরকম কাণ্ড কারখানা করো না তাহলে আমি এরকম গম্ভীর হয়েই থাকবো আর এরকম রেগে রেগেই কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি। তো শোনো না, বলছি তুমি না আমাকে আর এরকম হার্ট অ্যাটাকটা দিও না, বুঝলে তো? আরে বাবা, তোমার জন্য তো আমার চিন্তা হয় নাকি? বললাম তো হবে না, আমারও তো চিন্তা হয়। তোমার আবার কিসের চিন্তা? পারে আমার চিন্তা হবে না? আমার তোমাকে নিয়ে মেলা চিন্তা। এই তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কিরকম প্যাসেঞ্জার পেলে সারাদিনে, কিছু খেয়েছো কিনা, দুপুরবেলা কখন খেতে আসবে, আর এমন কি আছে যেটা তোমাকে কষ্ট দেয়? যতক্ষণ না জানতে পারি আমারও তো চিন্তা হয়, তাই না? প্লিজ, আমি তোমাকে প্রমিস করছি আমি আজকের পর আর কোনোদিন তোমার কাছে জানতে চাইবো না। কিন্তু আজকে আমাকে অন্তত বলো। আর সেই একই কথা। আমি যখনই ভাবি একটু শান্তিতে থাকবো তুমি চাও না। চলো বাদ দাও আমাকে। টুকাই বাবু প্লিজ এরকম করো না। দেখো টুকাই বাবু, আমিও তো তোমাকে আমার অনেক কথা বলেছি, অনেক কথা শেয়ার করেছি, এমন অনেক ঘটনা বলেছি যেগুলোর বেশিরভাগটাই হয় লজ্জার, না ফেলিয়ারের, না যন্ত্রণার। তাও তো বলেছি বলো, কারণ আমি জানি তুমি আমার একমাত্র সেই বন্ধু যাকে আমি কিছু বলতে পারি, যাকে বললে আমি হালকা হতে পারি। তাহলে তুমি কেন পারো না? আমার কি এইটুকু জানার অধিকার নেই? না তুমি আসলে কি আসলে? আসলে তুমি আমাদের সম্পর্কটাকে এখনো সেভাবে দেখো না যে তুমি আমার কাছে কমফোর্টেবলি কিছু বলতে পারো, তাই না? উর্মি, দেখো তোমাকে না বলার মতো তো কিছু নেই। তাহলে কেন বলছো না টুকাই বাবু? আসলে এমন কিছু কথা থাকে জানো তো, যেগুলো খুব যন্ত্রণাদায়ক। নন্দিনী ফোন। তখন ওভাবে ওর বাড়ি থেকে পালিয়ে এলাম, কি ভাবলো কে জানে। নন্দিনী ফোন মনে হচ্ছে, কি বলছে শুনতে হবে। দুলের কথা বলছে কিনা। সত্যি দাদা কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছে, মনে হচ্ছে যেন আমাদেরই জেলে করে দেবে। হ্যাঁ নন্দিনী বলো। সুমন, তুমি আমার উপর রাগ করে চলে গেলে, তাই না? বলো না আমি কি বলেছি, কি ভুল বলেছি। আমি রিয়েলি ভেরি সরি। আমি তো বলছি। এক সেকেন্ড, তুমি সরি বলছো কেন? আমি জানি যে আমি নিশ্চয়ই কোনো কিছু ভুল বলেছি, তার জন্য তুমি আমার উপর রাগ করে চলে গেলে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। ওই দেখো বোকা মেয়ে, কাঁদছো কেন? প্লিজ তুমি কেঁদো না নন্দিনী। সুমন, আমি জানি যে আমারই কোনো কিছু ভুল হয়েছে, তাই জন্য তুমি এইভাবে চলে গেলে, নাহলে তো তুমি এইভাবে চলে যাওয়ার মানুষ না। বলো না কি করেছি আমি, কি ভুল করেছি, ক্ষমা করে দাও না প্লিজ। ওই দেখো বেচারি মেয়েটা বিনা কোনো দোষে খাচ্ছে।
হচ্ছে কিছু বুঝতে পারছি না। বিশ্বাস হচ্ছে আবার হচ্ছেও না। নন্দিনীর সঙ্গে কথা বলার পর না মাথাটা আরো ঘেটে আছে। কি যে করি। এই দাদা, এনে খাবারটা রেখে দে। আচ্ছা শোন না দাদা, তোর সাথে আমার কিছু কথা ছিল। তোর তো আশীর্বাদের দিনটা সামনে চলে এলো, তবে আমি ভাবছিলাম একটা নতুন লেহেঙ্গা কিনবো। না, সারা বছর অনেক জামা কাপড় কিনিস আর তোর কাছে অনেক শাড়ি সালোয়ার আছে, ওগুলোই পরবি। আরে বাবা, ওগুলো তো সব পরে ফেলেছি, একটা নতুন কিছু। মানে মানুষ কি 365 দিন 365টা জামা কেনে? বাজে কথা বলিস না, যা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ সেই তাই তো বলবি। বৌদির জন্য নতুন নতুন গিফট কেনার সময় তখন তোর তো কোনো কারণ লাগে না, কিন্তু আমাদের জন্য জামা কাপড় কেনার সময় যত সব অসুবিধা। দাদা, পাকা পাকা বিধির কথা একদম বলবি না, আমি কিন্তু সহ্য করবো না। তুই আমাকে মারতে পারলি রে দাদা। হ্যাঁ মারলাম, দরকার পড়লে আবার মারবো। তোর কোনো কাজ নেই না? সারাক্ষণ এদিক ওদিক ঘুরে বেড়াস, পাকা পাকা কথা বলে বেড়াস, একে নিয়ে নিন্দে ওকে নিয়ে নিন্দে, বই নিতে কোনোদিনও দেখলাম না তোকে। আর তুই নিজেকে নন্দিনীর সাথে তুলনা করছিস। ওকে দেখ আর নিজেকে দেখ, ওর গ্রেডস দেখ, ওর রেজাল্ট দেখ। শি ইজ আ জিনিয়াস এন্ড ইউ আর নাথিং। তুই আমাকে এরকম বলতে পারলি? আমি পড়াশোনা একটু বাজে বলে তুই আমাকে বৌদির সাথে তুলনা করবি? হ্যাঁ করবো, কারণ ভালোর সাথেই তুলনা করতে হয়। এরপর থেকে অনধিকার চর্চা করতে আসবি না, যা এখান থেকে। মা, বুঝতে পারছো? হ্যাঁ শোনো, প্র্যাকটিস কিন্তু এভরিডে করতে হবে, আদারওয়াইজ খুব প্রবলেম হয়ে যাবে। সরি স্যার, আমার একটু আসতে লেট হয়ে গেল। আসলে একটা প্যাসেঞ্জার অনেকটা দূরে যেতে চাইলো, আর ওনাকে ছেড়ে ফেরার পথে রাস্তায় একটু যানজট ছিল। তারপর তা এত সমস্যা যখন, তাহলে না এলেই তো পারতে। স্যার এটা কি বলছেন স্যার? আমি তো তুমি তো তোমার জন্য আবার প্রথম থেকে শুরু করতে হবে আমাকে। শোনো, এত সময় আমার নেই। সরি সরি স্যার, এরকম আর হবে না। আমি এরপর থেকে আমি ঠিক সময় আসবো। দাঁড়াও, তোমাকে আমি একটা বই কিনতে বলেছিলাম, কিনেছো? এই মাসে আমার একটু সমস্যা আছে। আমি নেক্সট মান্থে। মানেটা কি? 3 মাস ধরে তুমি একটা বই কিনতে পারছো না? আজ কিনবো কাল কিনবো বলে কাটিয়ে যাচ্ছ। তুমি বরং ট্যাক্সি চালাও, ওটাই তোমার হবে। মাউতার গান তোমার জন্য। তুমি বিশ্বাস করো, আমি চেয়েছিলাম ট্যাক্সি চালানো আর ক্লাস দুটো একসঙ্গে ম্যানেজ করতে, কিন্তু সেদিন স্যার ওটা বলার পর আমি আর পারলাম না নিজেকে কন্ট্রোল করতে। ট্যাক্সিওয়ালা নাকি তোমার মাউথের গান বাজাবে, শখ কত। আরে যা যা, ট্যাক্সির হর্ন বাজা, কাজে দেবে। আর তারপর থেকেই আমি প্রতিজ্ঞা করি যে ওই মাউতর গান আমি আর ধরবো না। এসব নয় আমার জন্য, আমি যোগ্যই নই এসবে। এত শক্ত মানুষটা এতদিন ধরে এত কষ্ট পুষে রেখেছে, যে আজ এতটা ভেঙে পড়েছে। ওই আমাকে তো কোনোদিন বুঝতেও দেয়নি। কি ভাবছো অরুণ? নিশ্চয়ই আমাকে অনেক ছোট মানুষ ভাবছো। ভাবছো তো আমি একজন হেরে যাওয়া মানুষ। তুমি নিশ্চয়ই আমাকে আর আগের মতো রেসপেক্ট করবে না। তুমি সব কি বলছো টুকাই বাবু? এই কথাগুলো শুনে আমি তোমাকে রেসপেক্ট করবো না? কেন করছো অরুণ? করার তো কথা নয়। আমি তোমাকে বারবার বলি যে তুমি নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর কনফিডেন্স রাখো, কখনো হেরে গিয়েও হারটাকে মেনে নিও না, ফাইট করে যাও। আর আমি তো নিজেই এগুলো করতে পারছি না, হেরে যাচ্ছি বারবার। আমি চিরকালই একজন হেরে যাওয়া মানুষ ছিলাম অরুণী, না হলে তো আমি আমার ওই ভালোবাসার জিনিসটাকে ধরে রাখতে পারতাম। আমার কোনো যোগ্যতাই নেই, কোনো যোগ্যতা নেই তোমাকে এত বড় বড় কথা বলার। কি বলছো তুমি টুকাই বাবু?
তোমার যোগ্যতা নেই তো কার যোগ্যতা আছে? আমি ঠিকই বলছি উর্মি, তুই যাই বলো না কেন আমার কোনো যোগ্যতা নেই, আমি বিগ জিরো। কি বলছো বলো তো তুমি? হ্যাঁ, তোমার সাথে আমার দেখা হওয়ার পর থেকে তুমি আমাকে কত কিছু শিখিয়েছো বলো তো। আমাকে শিখিয়েছো টুকাই বাবু, তুমি তো শিখিয়েছো যে ইন্ডিপেন্ডেন্ট হতে, নিজের পায়ে দাঁড়াতে, কারোর উপরে ভরসা না করে থাকতে। সংসারের কথা ভেবে সংসারের জন্য তুমি রোদে পুড়ে কষ্ট করে ট্যাক্সি চালিয়েছো। আজ তোমার নিজের নামে একটা ক্যাব কোম্পানি আছে টুকাই বাবু। এটা কজনের থাকে গো? তোমার এই লড়াইটা না সবার কাছে একটা ইন্সপিরেশন, আমার কাছে ইন্সপিরেশন। তুমি ভাবলে কি করে আমি আমার ইন্সপিরেশনকে ঘেন্না করব? আমি তোকে রেসপেক্ট করব না? সে তুমি যাই বলো উর্মি, না টুকাই বাবু, তুমি আমাকে বলতে দাও। আমার অন্যায় হয়ে গেছে তোমাকে জোর করে। যদি জানতাম মাউথ অর্গান নিয়ে তোমার মধ্যে এরকম একটা ট্রমা আছে, আমি কখনো তোমাকে জিজ্ঞেস করতাম না, বিশ্বাস করো। I was so insensitive. পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও টুকাই বাবু। I am really very sorry. এই উর্মি, এটা তুমি কি বলছো? না না, সরি তো আমার তোমাকে বলা উচিত। দেখো, এই ঘটনাটা অনেক আগেই আমার তোমাকে বলা উচিত ছিল, তাহলে তো আমাদের মধ্যে এই ঝগড়াটা হতো না, তাই না? আমার ভুল হয়ে গেছে উর্মি। আর আমি তোমাকে বলবো না তো কাকে বলবো? তবে এই কথাটা আমি তোমাকে আগে কেন বলিনি জানো? কেন? তার কারণ আমার নিজের প্রতি চাপা রাগ আর অভিমানটা এই ঘটনাটাকে চেপে রাখতে চেয়েছিল। নিজের ফেলিয়ারের কথাটা না আমি কখনো কাউকে লজ্জাতে বলতেই পারিনি। আই এম সরি উর্মি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা আমার তোমাকে অনেক আগেই বলা উচিত ছিল, তবে আমি আর কোনোদিন তোমার কাছ থেকে কোনো কথা লুকোবো না, বিশ্বাস করো, কোনোদিনও না। এত প্রেশার আমি নিতে পারছি না। এসো না, শোন শোন, আমি বুঝতে পারছি না। দাদুর কাছে যাবি, হ্যাঁ, গিয়ে একটু হালকা চোখে জল আনবি। তোর মা তো রোজই আনে, তুইও আনবি। এনে বলবি দাদু গো, আমি চরম ভুল করে ফেলেছি, এই ভুল আমি আর জীবনে করবো না। দেখো দাদু, মানুষ মাত্রই তো ভুল হয়, আমিও করে ফেলেছি। এই ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি যে আজ থেকে আমি জল ছাড়া অন্য কোনো তরলের দিকে আর তাকাবোই না। জল খাবো না? হ্যাঁ, জল খাবো না? হ্যাঁ, তুই কাল থেকে জল খাওয়া বন্ধ করে দিবি। কাল না, আজ থেকেই জল খাওয়া বন্ধ, জল সবকিছু বন্ধ। তুই শুধু বলবি দাদু আমি আজ থেকে সাত্বিক জীবনযাপন করবো, শুধু কাজ কাজ আর কাজ, আমি কোনো দিকে তাকাবো না। কোনো বন্ধু বান্ধব নেই, কোনো পার্টি নেই, কিচ্ছু নেই, শুধু কাজ। দাদু, আই প্রমিস। ভালো, কিন্তু দাদুকে কি বলবো? তাই না, দাদুকে কি বলবো? দাদুকে তো কিছু একটা বলতে হবে। বুঝে গেছি দাদুকে বলবো যে দাদু আজ থেকে আমি সাত্বিক জীবনযাপন করব। দাদু চিল, টেক আ পিল, নাও উই আর ফ্রেন্ডস। বুঝে গেছি। ম্যাম, আপনার মার্কস তো খুবই কম আছে, মানে আমাদের ক্রাইটেরিয়ার ধারে কাছে। আসলে কি হয়েছে বলুন তো, আমি না ল পড়ার সাথে সাথে ফ্যাশন ডিজাইনিং নিয়েও পড়েছিলাম, তো একটুখানি এরকম গন্ডগোল হয়ে গেছে। মানে বুঝলাম না। কি হয়েছে, আমার নাম্বারটা দুভাগে ভাগ হয়ে গেছে, মানে আমি ফ্যাশন ডিজাইনিং এ একটু বেশি পেয়েছি আর লতে একটু কম। কিন্তু ম্যাম, এ কথা তো কেউ শুনবে না। আপনি আমাকে একটা চান্স দিন না, আমি সবার সাথে কথা বলে ঠিক ম্যানেজ করে নেবো। ম্যাম, আমাদের কোম্পানিতে একটা রুলস আছে, আর আপনি এই জবের জন্য এলিজিবল নন। ঠিক, কিন্তু একটা কথা বলুন, আপনাদের এখানে যতজন ক্যান্ডিডেট আসেন ইন্টারভিউ দিতে, তাদের সবাই কি আপনাদের ক্রাইটেরিয়ার সাথে মানে খাপ খায়? 2-4 নম্বর কম তো হতেই পারে, তাই না? 2-4 নম্বরটা আলাদা ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে তো এবছর 5টা কেস অ্যাপিয়ার করতেই হবে, আর আপনি তো মাত্র একটা কেস অ্যাপিয়ার করেছেন। আপনি পজিটিভ সাইডটা ভেবে দেখুন। হ্যাঁ দেখুন, আপনাদের এখানে রুল হচ্ছে 5টা কেসে অ্যাপিয়ার করতে হবে, সেই জায়গায় আমি একটা কেসে অ্যাপিয়ার করেছি। আবার এটাও একটা ব্যাপার যে আপনাদের এখানে কিন্তু কোথাও লেখা নেই যে 5টা কেসে জিততেই হবে, বাট আমি একটা কেসে অ্যাপিয়ার করেছি আর সাকসেসফুলি জিতেওছি। দেখুন না, আমার কথাটা শেষ করতে দিন।
দিন আমি যে এসে লয়ারের এগেইনস্টে কেস লড়িনি, অ্যাডভোকেট বাসুর এগেইনস্টে লড়ে জিতেছি। মানে আপনি বুঝতে পারছেন ব্যাপার? দেখুন ম্যাম, আমাদের কোম্পানিতে একটা রুলস আছে, আর আমরা তো সেই রুলসটাকে ব্রেক করতে পারি না। আপনি আমাদের এই জব ইন্টারভিউর জন্য এলিজিবল নন, তাই আপনার ইন্টারভিউ আমরা আজকে নিতে পারবো না। সরি। আমার একটা কথা শুনুন। সরি। নেক্সট। হ্যাঁ টুকাই, আমিও এটাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, উর্মি কি এই বিষয়ে কিছু তোকে জানিয়েছে? কোত্থেকে এতগুলো টাকা পেলো? আমি এই বিষয়ে কিছু জানি না। তোমরা তো দেখলে আমি ওকে জিজ্ঞেস করতে গেলাম, কিছু বললো কি? উল্টে তেজ দেখিয়ে চলে গেল। এটাই ওর সমস্যা, জানো তো। ওকে কিছু বলা যাবে না, বললেই গোসা। কেন এরকম করছিস বাবা? দেখছিস তো আজকে এই রাগের জন্যে উর্মি ইন্টারভিউ দিতে চলে গেল। এটা ঠিক হলো? শোন টুকাই, সংসার করা অত সহজ জিনিস নয়, মাথা ঠান্ডা করে সবকিছু করতে হয়। সবসময় মাথা ঠান্ডা রাখা যায় না। আর তাছাড়া আমি মাথা ঠান্ডা রেখে ওর সঙ্গে কথা বলি, যথেষ্ট মাথা ঠান্ডা রাখি। আমিও তো মানুষ, সবসময় তো মাথাটা ঠান্ডা রাখা যায় না, তাই না? আর তোমরা তো সবাই দেখো মাঝে মাঝে ও কিরকম পাগলামি করে। আহা টুকাই, এমনি করে বলছিস কেন বাবা? ও তো ছেলে মানুষ, ওকে তো বুঝিয়ে সুঝিয়ে আমাদের চলতে হবে, তাই না? জেদ করে চাকরির ভূত মাথায় চাপিয়ে বসলো, তারপর কিছু না পেলে বাড়িতে এসে কান্নাকাটি জুড়ে বসবে। আমার আর ভালো লাগছে না টুকাই। উফ, এই মেয়েটাকে নিয়েও আমি কি যে করি, আমি একটু শান্তি পাচ্ছি না টুকাই। ভালোই তো, যদি জেদের বসেও চাকরির ভূত মাথায় চাপে, সেটা ওর জন্যই ভালো। শোন টুকাই, আমি একটা কথা বলে রাখছি, উর্মি ফিরলেই কিন্তু আজ মাথা ঠান্ডা করে ওর সঙ্গে কথা বলবি, সমস্ত ঝামেলা মিটিয়ে নিবি। এটা কিন্তু তোর দায়িত্ব, মনে থাকবে তো? ওর জন্য তো আমারও চিন্তা হচ্ছে। ভালো মানুষের তো কোনো দামই নেই, ট্যালেন্টেরও কোনো দাম নেই। এদিকে টুকাই বাবুকে মা তো অর্গান ক্লাস থেকে বের করে দিচ্ছে, আর এদিকে আমাকেও ইন্টারভিউর জন্য দিতে দিচ্ছে না। আরে মানুষটা কেমন সেটা তো দেখ, কি পারে না পারে সেটা দেখ। ক্রিয়েটিভিটির তো কোনো দামই নেই। বাড়ি চলে যাবো আমি, দেবো না ইন্টারভিউ। হ্যাঁ বৌদি বলো। হ্যাঁ পর্ণা, কি খবর তোমার? আমাকে তো আজকাল ফোনই করো না, ভুলে গেছো নাকি? আর ফোন? না না, তোমাকে কি আর ভুলতে পারি বলো? কেন, কিছু হয়েছে? মনটা না আসলে একটু খারাপ আছে গো। ও মা, কোনো সমস্যা হলো নাকি? কি হয়েছে? তুমি কিন্তু আমাকে বলতে পারো। আসলে আমি না তোমাদের আশীর্বাদে পড়বো বলে দাদার থেকে না একটা লেহেঙ্গা চেয়েছিলাম, কিন্তু দাদা না কিনে দেবে না বলছে। ও মা, সে কি কথা? সুমন কিনে দেবে না বললো? আর বলো না, সে আমাকে নাই বলে দিতে পারতো, কিন্তু আমি মাত্র 2 বার লেহেঙ্গাটা কিনবো বলেছি বলে আমাকে না দাদা চড়ও মেরেছে জানো। কি? সুমন তোমার গায়ে হাত তুলেছে? ছি 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 ছি, সুমন এত বড় অন্যায় কাজটা কিভাবে করলো? ঠিক আছে, তুমি এইভাবে কান্নাকাটি করো না পর্ণা, আমার ভীষণ খারাপ লাগছে। আমি তোমার দাদার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে পর্ণা, তোমার যখন ইচ্ছা হয়েছে তোমাকে লেহেঙ্গা আমি কিনে দেবো। সত্যি বৌদি, তুমি আমাকে লেহেঙ্গা কিনে দেবে? হ্যাঁ দেবো। এবার খুশি তো? খুব 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 খুশি। ইয়েস, মিশন সাকসেসফুল। যা, তুমি খুশি হয়েছো এটাতেই আমার খুব আনন্দ লাগছে। আচ্ছা শোনো না পর্ণা, তোমাকে না খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার ছিল। বলছি যে তুমি একটু মাকে বলে দেবে যে বিয়ের জন্য টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সব চলে এসেছে। আসল খবরটা এতক্ষণে দিচ্ছে? কি মাথা মোটা মেয়েটা। হ্যালো পর্ণা, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বৌদি, শুনছি। যাক, খুব ভালো খবর। আমি এক্ষুনি মাকে গিয়ে জানাচ্ছি। রাখলাম। হ্যাঁ, বাড়ি গিয়ে বা কি করবো? বড় মুখ করে তো বলে এসেছি যে চাকরি নিয়ে। এখন এই রোদে তেতে পুড়ে কোথায় ইন্টারভিউ দেবে, কি চাকরি পাবে না পাবে কিছুই বুঝতে পারছি না, আমার খুব চিন্তা হচ্ছে। জানো তো বড় বৌদি, ভুলটা না আমাদেরই। ভুল আমাদের? না দেখো, উর্মির তো এখন অল্প বয়স, ওর তো কাজ করার খুব উদ্যম। এবার দেখো, ওকে আমরা কোনো কাজ করতে দিই না, এই রান্নাঘরে আমরা আসতে দিই না, বা বাড়ির অন্য কোনো কাজও আমরা করতে দিই না। হ্যাঁ, সেটা করতে দিই না কারণ ও ছোট। ও এই বয়সে বাড়ির কি কাজ করবে বলতো? ও এখন আনন্দ করুক, ঘুরে বেড়াক, এটাই তো দরকার। আর একটা বয়সের পরে ঠিক সংসারের হাল ধরবে, কিন্তু
তা বলে এখনই? দেখো বড় বৌদি, তোমার যুক্তিটা একদম ঠিক, কিন্তু আমরা যেহেতু ওকে কোনো কাজ করতে দিই না, ওর তো সংসারের কাজের প্রতি কোনো আগ্রহই তৈরি হয়নি। সারাদিনও একা একা বসে বসে কি বা করবে বলো দেখি, কতই বা আমাদের পিছু পিছু ঘুরবে। এই যে একা একা থাকে না, এইখান থেকে ওই চাকরি করার কথাটা ওর মাথায় এসেছে, বুঝলে? রক্ষে করো, মা বগরাদের ওকে কাজ করতে দিয়ে আর লঙ্কা কাণ্ড বাদিয়ে বসে বাড়ি টাড়ি জ্বালিয়ে একদম ছিড়িবিষ্টিরি করবে। ছাড়ো তো। না রে মেজো, বিনি একদম ঠিক কথা বলেছে। আমরা ওকে বাড়ির কাজ করতে দিই না বলেই আজকে এই অবস্থা। মানে মানে ফাঁসির আসামি যারা হয় তারাও তো একটা শেষ সুযোগ পায় নিজেদের শেষ ইচ্ছে পূরণের। তাহলে কি আমি পাবো না দাদু একটা সুযোগ? হীরক, বাবা কি এরপরেও মানবে? এত যে শেখালাম সব তো জলে চলে যাবে গো। দাঁড়াও দেখি না কি বলে। বেশ, সুযোগ যখন চাইছো তখন পাবে, তবে মনে রেখো এটাই তোমার শেষ সুযোগ। এরপর যদি কোনো ভুল হয় তাহলে জীবনের মতন সব সুযোগ হারাবে তুমি। না না, কি বলছো দাদু? এরপর আর কোনো ভুল হবে না, এরপর সব মুখস্থ। তুমি তুমি যা বললে দাদু, এরপর আমি সব মাথায় নিয়ে নিয়েছি, কিচ্ছু বলবো না। তুমি বলো না। শোনো, আমি তোমাকে 3টে কাজ দেব। আমি দেখবো তুমি এই 3টে কাজ কিভাবে করো, তার উপর নির্ভর করে আমি সিদ্ধান্ত নেব তুমি কোম্পানির এমডি হবে কি না। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার হলো নাকি? শোনো দাদু, তুমি আমাকে একটা সুযোগ দিয়েছো, একটা শেষ সুযোগ দিয়েছো নিজেকে প্রমাণ করার। এর থেকে বড় আর কি চাই বলো? বলো বলো, তুমি যা কাজ বলবে আমি সব করব, বলো। না না, আমি কেন দেখা করতে আসবো? আমি ইন্সপেক্টরের কাছ থেকে একটু খোঁজ নিতে এসেছিলাম যে ক্রিমিনালটা কিছু বললো কি বললো না। আসলে সমর ধরা পড়ার পর থেকে আমি একটু চিন্তায় ছিলাম যে ও কি বলছে সেটা জানার জন্য। হ্যাঁ, আমিও খুব চিন্তায় আছি। মানে সমর কি বললো আর আসল অপরাধী কে সেটা জানার জন্য তো আমি ভীষণ উদ্গ্রীব হয়ে আছি। আসল অপরাধীটা কে, মানে এর পেছনে কে আছে সেটা তো জানতে হবে, তাই না? আর এটা জানার জন্য তো সব থেকে বেশি উদ্গ্রীব হয়ে আছে উর্মি। তবে চিন্তা করবেন না মামুনি, আসল অপরাধী কে সেটা খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো। এই সাত্তকি তো আমাকে কথায় কথায় থ্রেট দিচ্ছে। সত্যি যদি সমর আমাদের কথা বলে দেয়? মামুনি, আসি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখলাম ফাইলটা, এমনি ঠিক আছে, 2-1টা কালেকশন আছে, সেটা আমি কালকে জানিয়ে দেবো। ওকে? আচ্ছা দাদু, তোমার জন্য কফি নিয়ে এলাম, আমি বানিয়েছি। যা বাবা, দাদু তো কিছুই বলছে না। মা বাবা ওদিকে বলে গেছে আজকের মধ্যে দাদু যা কাজ দেবে সব করে ফেলতে, কিন্তু দাদু তো পাত্তাই দিচ্ছে না দেখছি। কি হলো, বসে পড়লে যে? কি দরকার? ইয়ে দাদু, দাদু তোমার সঙ্গে আমার খুব জরুরি একটা কথা আছে। কি কথা? দাদু, তুমি আমাকে বললে না যে ক্ষমা করে দেবে ওই 3টে কাজ করতে পারলে? আমি ক্ষমা পাওয়ার জন্য মুখিয়ে আছি দাদু। তুমি আমাকে বলো 3টে কাজ কি কি, আমি পাট করে দেবো। বলবো, সময় হলেই বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কতক্ষণে মোটামুটি বলবে বলো, আমি একটা অ্যালার্ম দিই। একটু ধৈর্য রাখো, এটা তোমার সবচেয়ে আগে দরকার। আচ্ছা ঠিক আছে, তুমি বলো না, আমি অ্যালার্মটা তাও। ধৈর্য না রাখলে কোম্পানি চালাবে কি করে? বলবো তোমাকে কি কাজ, প্রথম কাজটা করতে পারলে তবেই পরের কাজটা বলবো। ওরে বাবা, এত সাসপেন্স!
এ তো পুরো রিয়ালিটি শো। তুমি তুমি যখন বলছো দাদু, নিশ্চয়ই সেটাই একমাত্র রাস্তা। ওকে, কুল, তাই হবে। কফি খাও দাদু। হ্যাঁ বাবা, বলুন না। বাবা তুমি কিছু বলবে? এত রাত হয়ে গেল, তুমি ঘুমাওনি? হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়ার ছিল, সেটা ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বলুন না বাবা, আপনি যা বলবেন আমরা মাথা পেতে নেব। না, এখন বলবো না, সেটা আমি কাল বলবো। কাল আমি বাড়ির সবার সঙ্গে একটা মিটিং করতে চাই, একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, সেটা জানাবার জন্য এলাম। আমি চাই সবাই যেন থাকে সেই সময়। হ্যাঁ বাবা, থাকবো না কেন? তুমি ডাকবে আর আমরা থাকবো না, হয় নাকি? না মানে আমি বলছিলাম, কত সকালে তো সবাই ঘুম থেকে ওঠে না। ঠিক আছে, অসুবিধা নেই, সবাই থাকবো। আর কি বিকি থাকবো তো? এই তোমার বাবাকে না আমার একদম বিশ্বাস হয় না। হ্যাঁ, তোমার বাবা কি করবে ঠিক আমি জানি না, আমার খুব সন্দেহ হচ্ছে। সন্দেহ তোমার প্রথম থেকেই হচ্ছে। আমার মনে হয় কালকে সবাইকে ডেকে বাবা বলবে বিকিকে দিয়ে উনি কি করাতে চাইছে, হয়তো সবার সামনে ওকে ফেলিয়ার প্রমাণ করতে চাইবেন। এই শোন, কালকে দাদু তোকে যা কাজ বলবে সব মাথা পেতে নিবি, সব হ্যাঁ বলবি, সব পারবো, মনে থাকবে? সামলে নেবো, মানে আমি সব সামলে নেব। তুমি মাউথ অর্গান ক্লাসে ফর্ম ফিল আপ করেছো? মানে তুমি সত্যি সত্যি মাউথ অর্গান আবার শিখতে চাও? হ্যাঁ উর্মি, আমি আবার মাউথ অর্গান ক্লাসে ভর্তি হব। আমি কেন এরকম সিদ্ধান্ত নিলাম জিজ্ঞেস করবে না? কেন? কারণ তুমি আমাকে ইন্সপায়ার্ড করেছো আজকে। দেখো, তুমি যদি তোমার এত ইনসিকিউরিটি, এত ভয়কে দূরে সরিয়ে রেখে যদি বাইরে বেরিয়ে একটা চাকরির জোগাড় করতে পারো, তাহলে আমি এটুকু করতে পারবো না? আমি তোমাকে দেখে আজকে সাহস পেলাম উর্মি। আমি তোমাকে ইন্সপায়ার করেছি টুকাই বাবু? আমি? হ্যাঁ উর্মি, তুমি। হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি উর্মি সরকার বলছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। কি ঠিক করলেন? মানে বাড়িতে কথা হলো হাজবেন্ডের সাথে? হ্যাঁ, কথা হয়ে গেছে, আমি এই কাজটা করতে রাজি। আপনি বলুন কবে থেকে জয়েন করতে হবে? বাহ, এটা খুব ভালো খবর। দেখুন, মানে আমি চাইছি আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করুন। এই ধরুন আগামীকাল থেকেই। কাল থেকেই শুরু করে দেবো? আচ্ছা ঠিক আছে, আমি কাল থেকেই জয়েন করবো। ও ভেরি ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আপনি কালকে চলে আসুন। দেখুন, আমি না একটা ব্যাপারে খুব আশাবাদী, মানে আপনি আর আমি যদি মিলে এই কাজটা করি, তাহলে আমাদের দুজনের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স একটা দারুণ কিছু হতে চলেছে। দ্যাটস ফর শিওর। তাহলে কালকে আপনি আসছেন তো? মানে আপনি কনফার্ম জয়েন করছেন তো? কনফার্ম কনফার্ম কনফার্ম। ঠিক আছে, এখন রাখি। ওকে, ফাইন। কত প্রবলেম ওটাকে নিয়ে, কি যে বলি আমি। একে তো নন্দিনীকে কান্দলে দিতে পারিনি আমি, তার মধ্যে আপসেট হয়ে পড়েছে। মানে কেন দিসনি? অভিক, ডিটেলস দিয়ে কথাগুলো বলতে এখন ভাল লাগছে না। আচ্ছা ঠিক আছে, ডিটেলস না হয় পরে বলিস, কিন্তু তুই কথাগুলো না বলতে পারলে তোরও তো মন হালকা হবে না। অভিক, আমি না খুব মাঝখানে পড়ে গেছি। কেন? অভিক, তুই বিশ্বাস করতে পারবি না, বাবা মায়ের বিয়েটা নিয়ে কতটা বাড়াবাড়ি করছে। আমি না জাস্ট বুঝিয়ে উঠতে পারছি তাদের। সারাক্ষণ শুধু সমস্যা ক্রিয়েট করছে, তার মধ্যে নন্দিনী জড়িয়ে পড়ছে আর ও ডিস্টার্ব ফিল করছে। আচ্ছা, একটা বিয়ে নিয়ে এত ঝামেলা হতে পারে অভিক, আমি সত্যি ভাবতে পারি না। আচ্ছা, মানুষের মধ্যে কি একটু মানসিকতা নেই? আমি না জাস্ট ডিস্টার্ব ফিল করছি অভিক, আর কিচ্ছু নয়। আচ্ছা ঠিক আছে, একটু শান্ত হ, এত মাথা গরম করিস না। দেখ, বিয়েটা একটা অনেক বড় বিষয়। এটা দুটো মানুষের মধ্যে শুধু হয় না, দুটো পরিবারের ভেতরেও হয়। আমার মনে হয় আঙ্কেল আন্টি সেই জন্য প্যানিক করে ফেলছেন। প্যানিক নয় অভিক, এটা আরো অনেক বড় ঝামেলা হবে, বিশ্বাস কর। তাই আমি একটা ডিসিশন নিয়েছি, আর সেটা বলার জন্য আমি তোকে ডাকলাম। কি ডিসিশন? অভিক, আমি ডিসিশন নিয়েছি যে বিয়ের পর আমি আর নন্দিনী বাবা মার সাথে থাকবো না। কারণ বাবা মার সাথে থাকলে আমার আর নন্দিনীর মধ্যে কোনো শান্তি থাকবে না।
তুই ভেবে চিন্তে ডিসিশনটা নিয়েছিস তো? কথা তো হয়েই গেল। পারবি, আমি তো আছি, আমি তোকে হেল্প করবো, তুই বল। দাঁড়াও দাদু, আমি করব। এটাই তো চেয়েছিলাম। ঠিক আছে, কাল তাহলে অফিসে চলে এসো। এই কাজটা হয়ে গেলে পরের কাজটা বলবো। তোর চাপে তো বলে দিলাম, এবার করবো কি করে? তুই ভাবতে পারছিস আমি আমি লোকের ঘরে ঘরে ফাইল চা? আরে আমি তো বললাম তুই পারবি, আর আমি তো আছি নাকি, তুই বাস এগিয়ে যা। দেখ, আমি কিন্তু তোর ভরসায় হ্যাঁ করলাম, তুই কিন্তু আমাকে ঝুলিয়ে দিস না। ঝোলাবো না, কাঁপবি নেই। দাদু, আপনাদের সবাইকে একটা ভালো খবর দেওয়ার আছে। উর্মি আগামীকাল থেকে একটা ল ফার্ম জয়েন করছে। তাই? আরে এই তো দারুণ খবর। কনগ্রাচুলেশন দিদি ভাই। থ্যাংক ইউ দাদু। জানতাম দিদি ভাই তুমি যে একদিন নিজের পায়ে দাঁড়াবে এটা আমি জানতাম। আজ আমার একটা গর্বের দিন। এই পরীক্ষা তো শুধু ভিকির নয়, তোমাদেরও দাদু ভাই। যে কনফিডেন্স, যে লড়াই করার ক্ষমতা আমি দেখতে চাই, সেটা তো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এইবার প্রমাণ হয়ে যাবে যে এই বিজনেস, এই সবকিছু সামলাবার যোগ্যতা আসলে কাদের আছে।